আসসালামু আলাইকুম, স্বাগত জানাই। আমি মোয়াজ্জেম উদ্দিন চিন্টু। আমার এই ভিডিওতে কে জিতবে ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধে, ইরান কি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে? সবার আগে আমি বলতেছি, আমার এই নতুন প্রজন্ম যাদের বয়স 15 থেকে 35 বছর, ইউ আর দ্য মোস্ট লাকি চ্যাপ ইন দ্য ওয়ার্ল্ড। আমার সারা জীবনে যা আমি দেখি নাই, শুনি নাই, শিখি নাই, বুঝি নাই, এই প্রজন্ম বিগত 15-20 বছরে বা এই চলমান যে বিশ্ব এখন, এটা এই সময়ের ভিতরেই শিখে গেছে জীবনের বহু কিছু। কারণটা হলো কি, যে এখন আসলে পৃথিবীটা হাতের মুঠায়, সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে পৃথিবীর ওই যে আমার বিশ্বম্যাপ আছে, গ্লোব আছে, এক প্রান্ত থেকে আর এক প্রান্তের, এমনকি মহাবিশ্বের যে কোনো জায়গার খবর যদি সেখানে কোনো মিডিয়া থাকে, সেটা এই পৃথিবীতে এসে যায়। সো ইউ আর লাকি এনাফ। কিন্তু বিষয়টা হলো, এর মধ্যেও কিন্তু কিছু লোক সুবিধা বঞ্চিত আছে। তাদের কাছে এখনো এই বাংলাদেশে নেট পৌঁছায় নাই, বা তাদের সামর্থ্য নাই নেট বা একটা মোবাইল ফোন কেনার, একটা স্মার্টফোন কেনার। এটা হচ্ছে দুঃখজনক বিষয়। কিন্তু আমরা আবার মুখে বলি, এই তো আমরা সুইজারল্যান্ড হয়ে গেছি, এই তো আমরা গ্রাজুয়েশন করতেছি, এই তো আমরা উন্নয়নশীল বিশ্বে চলে যাচ্ছি। শালা একটা মিথ্যার বেসাতি। সারা পৃথিবীতে আমি তো বলতেছি যে ডোনাল্ড ট্রাম্প এই বাংলাদেশে 24 ঘন্টা, এবং এখনো সেটা চলমান। আমি সেদিন বলছি যে এই গজব শুধু এই মুসলমানদের উপরে না, গোটা পৃথিবীতে। এবং ওই যারা ওয়াজ করে মালহামা, এই মালহামা কবে হবে আমি জানি না। সেটা মনে হয় আরো কিছু বছর লাগবে, বহু বছর লাগবে, কিছু বছর নয়। কারণ আল্লাহ তালা অনেক ধৈর্যশীল। আল্লাহ তালা চান না তার এই প্রিয় সৃষ্টিকে ধ্বংস করে দিতে, কোনো বাবা মা কোনো সন্তানকে ধ্বংস করে দিতে চায় না। ইদানিং দেখতেছি হচ্ছে আর কি, স্বয়ং বাবাও মেরে ফেলছে সন্তানকে, কারণ এই অত্যাচার জুলুম আর সে সহ্য করতে পারছিল না। দেখছি, এটা দুঃখজনক, এটা হৃদয় বিদারক, এটা হওয়া উচিত না, বাট ইটস হচ্ছে, ইটস হ্যাপেনিং। আমি বলতেছি, এই নতুন প্রজন্ম অনেক ভাগ্যবান। এরা মুহূর্তের ভিতরে অনেক কিছু জেনে যায়। এখন বাচ্চা ছেলেও মোবাইল, এই মায়ের দুধ খায়, সেও মোবাইল টিপে। সো ইউ আর লাকি এনাফ। কিন্তু বাবা, সেই শিক্ষাটা মিসইউজ করা উচিত না, এই সুযোগটা মিসইউজ করা উচিত না। যাই হোক, দান বানতে শিবের গীত গায়ে কোনো লাভ নাই। আমি আসছি কে জিতবে এই বিষয়ে কথা বলতে, তো সেই বিষয়ে কথা বলি, সেখানেই আসলে থাকি। আপনাদের কি মনে হয়, ওই যে আমার ইয়েতে আছে, ভিডিওতে, ওই ওই ক্যানভাসেই তো আছে 2-3টা ছবি, ওটা দিয়ে কি মনে হচ্ছে আসলে? কি বলবো আর কি এই বিষয়ে। সো আমি বারবার বলছি, আমি এই যুদ্ধটা 50 বছর দেখতে চাই। 50 বছর না হোক, 50 মাস, কিন্তু 50 দিনও তো এখনো হয় নাই, মাত্র 27-28 দিন হচ্ছে বা কিছু এরকম চলমান আছে। এবং থামারও কোনো লক্ষণ নাই। কিন্তু আমেরিকা তো ভেবেছিল যে 1-2 দিনের ব্যাপার হবে এটা আর কি, জাস্ট এটা তো খতম করে দেবো আর কি। আমরা ওখানে গিয়ে চা খাবো, তেহরানে গিয়ে চা খাবো। আর ওই যে একটা মোনাফিক আছে না, ওই যে ওইটার কি বলে আর কি, জাস্ট শাহ রেজা শাহ, ওরা যদি আমি কাছে পাইতাম, ওর গালের মধ্যে 2টা কইসা চর মারতাম। কুত্তার বাচ্চারা, এই মুনাফেক গুলো এই মুসলমানদের ভিতরে সব রাষ্ট্রে আছে এরকম মুনাফেক। ওই তুরস্কের একটা বসেছিল এখানে গিয়া গুলু, ওই আমেরিকাতে, ওইটা তো গেছে, মারা গেছে। যাই হোক, সব দেশে দেশে এরকম থাকে। সো কে জিতবে আসলে বলা খুব মুশকিল। এখানে এই যুদ্ধটা একটা কুকুর এবং বাঘের মধ্যে যদি আমি বলি, যে কেউ সুন্দরবনে গেছেন কিনা জানি না, ওই একদম এই পাশে মানাল, এই হাজীগঞ্জে গেলে সাতক্ষীরার একদম শেষ প্রান্তে নীলডুম্বুর বুড়ি গোয়ালিনী, এই একটা খাল ধরেন কত 200 ফিট খাল, ওরকম। ওইটার ওপারে সুন্দরবন, এপারে মানুষ। আমি মসজিদে নামাজ পড়লাম, বাজার আছে, হাটে। তারপরে এই যে ইয়াতে গেলাম, ওই যে এটা হলো বাগেরহাটের একদম শেষ প্রান্তে, যেটা আর কি ওটাকে বলে চর ফ্যাশন তো ভোলাতে, ওইটার নাম হলো রান্দা। আর একটা নাম আছে আর কি। ওখানে ওখানে একটা, আমি সুন্দরবনের একটা স্পট আছে, ওখানে একটা ইয়ে আছে, অফিস আছে, ওখানে গেছি। এপারে অফিস আমি অনেকক্ষণ হাঁটাহাঁটিও করলাম, ওনারা অনুমতি দিল। আর ওই পারে সুন্দরবন। কিংবা যারা বাগেরহাট থেকে
মোংলা বন্দর থেকে সুন্দরবনে যেতে চান, ওখানে তো আমি গেছি, ওইটা তো এই পারে আর ওপারে সুন্দরবন। এখন ওই পার থেকে যদি একটা বাঘ এপাশে এসে কোনো কুকুরের সাথে লড়াই করতে চায়, কুকুর তো সাঁতারও জানে, ধরেন কুকুরটা গাছেও উঠতে জানে, কুকুরটা আহ, আহ, এই এলাকার মানে একটা মারকসা আর কি। ওই পার থেকে একটা বাঘ আইসা অচেনা এলাকায় কুকুরটার সাথে কি যুদ্ধ করে চট করে জিতে যাবে? আমার মনে হয় এটা আমি গল্পের ছলে রূপক ইয়েতে বলছি আর কি, জাস্ট কুকুর আর বাঘে কি যুদ্ধ হয় বা এরকম পারে বাঘের সাথে কুকুরে? পারে না। কিন্তু বিষয়টা তো এরকমই যে ইরান যদি আমেরিকার বা পরাশক্তিগুলোর সাথে তুলনা করা হয়, তাহলে তো একটা অনায়াসেই একটা একটা বাঘ আর কুকুর বলাই যেতে পারে। কিন্তু কথা হলো কুকুরটা সেরকমই, মানে ওয়েল প্রিপেয়ার্ড, ডাইনামিক, ফারসাইটেড। 50টা বছর তাদেরকে দিয়ে রাখছে, দ্যাট ইজ ওই স্যাংশন দিয়ে রাখছে। খুব খারাপ অবস্থা। কিন্তু যুদ্ধটা তো 2 দিনে শেষ হয়ে যায় নাই। আজকে 27-28 দিন তো টিকে আছে। ইন আদার সেন্স তারা তো অলরেডি আমার দৃষ্টিতে জিতেই গেছে। আমেরিকা এখন প্রত্যেক দিনই যুদ্ধ হচ্ছে। যে মারান্দি তেহরান ইউনিভার্সিটির একজন টিচার, উনি বলতেছেন যে যুদ্ধ বাড়তেছে। ইরান বলছে তোমরা আসো, ল্যান্ড ফোর্স পাঠাও, আমরা রেডি তাদেরকে স্বাগত জানাবার জন্য। এখন কতদূর পাঠাবে না, এই যে সবকিছু নিয়ে আসছে, যুদ্ধ জাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার, আরো একটা নিয়ে আসছে, 4-5টা এয়ারক্রাফট ক্যারিয়ার, হাজার হাজার সৈন্য, আর তাদের মিত্র কতগুলো আছে, ওই যে ট্রাম্পের পাছার মধ্যে চুমাইতেও রাজি আছে, ওগুলা তো আছে। বিষয়টা একটা আসলে জট পাকাইতেছে। আমি কইতেছি আরো জট পাকাক, এবং এটা একটা চূড়ান্ত পর্যায়ে যাওয়া উচিত। ইরানের জেতা আসলে জেতা না জেতার কোনো বিষয় না। ইরানের অস্তিত্ব টিকিয়ে রাখাটা ইরানের জন্য জরুরি। এবং ওইখানে যে মিছিল মিটিং যারা এই খোমেনির বিরুদ্ধে করতো, ন্যাংটা হয়ে নাচতে পারে না দেখা, যে সমস্ত মেয়েরা মহিলারা বদ, এইগুলা আমাদের দেশে কতগুলো আছে না নারী অধিকার কর্মী, ওই নাচতে বটতলায় গিয়ে নাচতে পছন্দ করে। কিন্তু যখন একটা অধিকারের প্রশ্ন আছে, যখন একটা ন্যায্যতার প্রশ্ন আসে, যখন একটা ন্যায় নীতির প্রশ্ন আছে, যখন সত্য মিথ্যার প্রশ্ন আসে, তখন এগুলো কুচকায় যায়, তখন আর এগুলো রাস্তায় নামে না। বাট এমনিতে রাস্তায় নেমে র্যাংটা হয়ে মিছিল করতে পারে, কোনো সমস্যা নেই। বৈশাখ মাসেটা সে ওগুলা করে আর কি। জাস্ট কুকুরের যেমন একটা বিশেষ সময় চেতনা বাইরে যায়, এদেরও বিশেষ সময় চেতনা বাড়ে। কিন্তু কাজের সময় এই যে মেয়েগুলা দর্শিতা হচ্ছে, এই যে মেয়েটা গৃহকর্মীটাকে এভাবে নির্যাতন করা হলো, কেউ একটা কথা বলছে, কোথাও কথা বলতে আসে? কেন এগুলো হচ্ছে? কেন এখানে এই রাষ্ট্রে এই অন্যায়, এই জুলুম, এই নির্যাতন, এই মিথ্যাচার, এই বিনা ভোটের নির্বাচন এগুলো হয়? এগুলোর বিষয়ে কোনো কথা বলে তারা? মানুষের অধিকার, এই যে এদেশে এত বেকারত্ব, এই দেশে এত গরিব মানুষ, এদের বিষয়ে কোনো কথা বলে এরা? ঠিক আমেরিকাও পৃথিবীর কোনো গরিব মানুষের বিষয়ে কথা বলে? কোনো অধিকার বঞ্চিত মানুষের বিষয়ে কথা বলে? ওরা তো শুধু ওদের রেজিম টিকায় দেওয়ার জন্য, ওদের বাণিজ্য, সারাক্ষণ দেখবেন ওর মুখের ভিতরে কথা শুধু ডলার ডলার ডলার। আর এই দেশে কিছু মানুষ আছে না, টাকা ছাড়া কিছু চিন্তা করে না। এই যে বেটা দরবেশ, কত টাকার, আমি বারবার বলছি এই প্রশ্নটা, একটা মানুষের কত টাকার প্রয়োজন হয় জীবনে চলে ফেরে খাওয়ার জন্য, সুস্থ থাকার জন্য, সুন্দর জীবন যাপন করার জন্য? আমার মনে হয় না যে অন অ্যান অ্যাভারেজে এই দেশের মানুষের কি হাজার হাজার কোটি টাকার মালিক সবাই? সবগুলা চোর তো হাজার হাজার কোটি টাকার মালিক। বৈধভাবে যারা জাকাত ফাতরা দিয়া, ট্যাক্স দিয়া হাজার কোটি টাকা ইনকাম করে, এটা ইসলাম নিষেধ করে নাই, কোনো নিষেধ নাই। আমিও এনকারেজ করতেছি, আপনি করেন, মানুষের জন্য করেন। কত লোকজনেরা খাটে, তাদের পরিবার পরিজন চলে। এটা তো নবী তো বাণিজ্য করতে বলছেন। অসৎ কাজ করার চাইতে বাণিজ্য করা, সুদের ব্যবসা করার চাইতে বাণিজ্য করা বৈধ করেছে আল্লাহ তাআলা কোরআনে। এটার জন্য ক্রেডিট আছে। আপনি 10 জন মানুষকে খাটাবেন, 100 জন মানুষকে খাটাবেন, এটা তো করা উচিত।
ব্যবসা তো বাণিজ্য শিল্প কারখানা না করলে একটা সমাজ একটা রাষ্ট্র কিভাবে এগিয়ে যাবে? কিন্তু জুলুম করে চুরি করে শেয়ার মার্কেট খায়া অমুক মার্কেট খায়া তমুক মার্কেট খায়া অমুক জায়গা দখল করে অমুকের নদী খাল বিল সব গ্রাস করে মানুষের যারা এক কাঠা জায়গা আছে যাদের শূন্যখানা তাদেরকে আরো পথে বসাইয়া আপনি হাজার হাজার কোটি টাকা আদায় করবেন, এটা তো ইসলাম বরদাস্ত করে না, এটা কোনো নীতি নৈতিকতা কোনো আইনে তো বরদাস্ত করে না। যাই হোক, সো এই আমেরিকা যেই যারা পরাশক্তি যেগুলো আছে ইউরোপের যতগুলো ফেউ আছে এখন গালিগালাজ করতেছে সবগুলারে, এখন এক সমানে নিতেছে যে তোদের জন্য এত কিছু গলম তারা কিছু, এগুলো তো সব লুটেরা। গোটা আমেরিকার দেশটাই তো একটা লুটেরা দেশটা তো একটা দখলদার বাহিনী বাইরে থেকে গিয়ে এটাকে দখল করে নিচ্ছে, আদিবাসীদেরকে হাজারে হাজারে হত্যা করছে। এই যে বেনিয়া, এই যে আমরা যেই ভূমিতে আছি এখানে 200 বছর কারা শোষণ করছে, কারা হাজার হাজার লাখ লাখ মানুষকে হত্যা করছে, কারা এই সমাজে বিভাজন সৃষ্টি করছে, কারা এখান থেকে হাজার 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 কোটি ডলার পাউন্ড স্টার্লিং লুটে নিচ্ছে এখানকার মানুষের। ওই নীল চাষ কর, নীল কর দেবা না, অমুক করবা না তমুক করবা না। স্তন কর ছিল, স্তন কর জানেন না, মেয়েদের স্তন কর দিতে হবে। স্তন তো এক মেয়ে তো নিজের স্তন কেটে কর দিছে, তারপরে এটা বন্ধ হয়েছে। এটা ছিল এই দেশে ছিল, এটা ইতিহাস ঘাটা দেখবেন আর কি। যাই হোক, তো এই ইরান যুদ্ধে বিশেষজ্ঞরা বলতেছে আজকে 28-27 দিন যুদ্ধের পরে যে ইরানের যে মিসাইল আছে, ওদের তো নেভি টেভি ধ্বংস করছে সেটা ঠিক আছে, এয়ার ডিফেন্স ধ্বংস করছে সেটা ঠিক আছে, কিন্তু যে মিসাইল ওদের বানাইছে ওরা স্টক করছে তার 1/3 ধ্বংস করছে। মিসাইল লঞ্চার মঞ্চার বা মিসাইল যাইছে, আর 1/3 ওই মাটির নিচে চাপা পড়ছে। 1/3 এখনো অ্যাক্টিভ আছে, 1/3 দেশ। কিন্তু বিষয়টা হলো কেউ কি ওইখানে যায় দেখছে? আর ইরানিরা কি তাদের বিষয়, তাদের গোপন বিষয় সাধারণ মানুষ জানে? আমরা জানি বাংলাদেশের কোথায় কি অস্ত্র শস্ত্র আছে, কোথায় আমরা এই ছোট উদাহরণ দিলাম, যে আমরা কি সাধারণ মানুষরা জানি? এই সাংবাদিকরা সব জানে? বলতে পারবে কেউ? এটা প্রকাশ করা সামরিক আইনে বা রাষ্ট্রীয় প্রচলিত আইনে কি বৈধ করতে পারে কেউ? সো ইরান হলো বাংলাদেশের 12-13টা দেশের সমান। এত বড় একটা দেশের কোথায় কি আছে, ওদের সামরিক বাহিনী কি করছে না না করছে এবং কি করতেছে, ওদের পরমাণু সেই ইয়েগুলো কোথায়, যে ওই যে ইউরেনিয়াম, সেটা কি সাধারণ মানুষের লোকচক্ষুর সামনে আসে বা আনে? মানে এগুলা হয়েছে সব স্পেকুলেশন, আন্দাজি। এবং ইরানের পক্ষে তো খুব কম মিডিয়াই আছে পৃথিবীতে, আছে কেউ মিডিয়া? সাধারণ জ্ঞান কি বলে? সুতরাং কয়টা মিসাইল বানাইছে, কোন জায়গায় রাখছে, কয়টা ধ্বংস হয়েছে, কয়টা এখনো কার্যকর আছে, কয়টা মাটির নিচে চাপা পড়ছে, এটা আসলে একটা ভুয়া কথা। কিন্তু বাস্তবতা হলো এটাই যে ইরান কিভাবে ফেস করছে, ইরানকে কতটা জায়গায় আঘাত করছে, কতটা হাজার স্থাপনা ধ্বংস করছে, আর ইরান কারে কারে সুমাইছে, এটা হলো আসল বিষয়টা। তো দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে, আর যেগুলো দেখতে পাচ্ছি না সেগুলো নিয়ে তো কথা বলা মানে একটা আন্দাজে কথা বলা আর কি। সো নোবডি নোস যে ইরানের আসলে কি আছে। আর সবচেয়ে বড় কথা হলো ইরানের যে এই যে মিসাইল ফ্যাক্টরিগুলো, আপনাদের কি মনে হয় সেগুলো এখন 24 ঘন্টা কাজ করে না? ইরান তো বলছে আমরা নেগোশিয়েট করব না, এই যুদ্ধ তোমরা বাধা ইস্যু শুরু করছো, এবার আমরা থামাবো, আমাদের ইচ্ছা এবার থামবে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি লজিক্যাল। সো ইরানের আপনারা ওভারটাইম করেন না কোনো সময়, গার্মেন্টসের শিপমেন্ট 24 ঘন্টা কাজ চলে, খুবই স্বাভাবিক এটা। তো এখন তো ইরান তো সারা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, আমি বলতেছি সারা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। চীন রাশিয়া তো প্রকাশ্যে আসতেছে না, গোপনে কি করতেছে না না করতেছে নোবডি নোস, সেটা আমরা কেউ জানি না। সো ওদের এই যে মানুষে বলে যে 1/3 ধ্বংস হয়ে গেছে, তো আজকে যতটা খরচ হয়, যতটা মিসাইল ছড়ে ওই ফ্যাক্টরিতে তৈরি হয় না? ওদের কয়টা ফ্যাক্টরি আছে, কয়টা অ্যাসেম্বলিং প্ল্যান্ট আছে, কি আছে না না আছে, ওরা কি স্টক করে রাখে নাই মালামাল কাঁচামাল, যে জানে যে একটা যুদ্ধ বাঁধলে তো আমাদেরকে খাদ্যের ইরানে অভাব আছে বলে আমার মনে হয় না। আমি ওদের যা বড় দেশ আর কি, লোক সংখ্যা মাত্র 10 কোটি 9 কোটি, আর বাংলাদেশের 12টা-11টা দেশের সমান লোক সংখ্যা, বাংলাদেশের অর্ধেক। আর ঘাস খেয়ে ওদের যে ফল ফলাদি হয়,
আমার এত যেতে ইচ্ছা করে, আসলে এত ফল খেতে আমার ইচ্ছা করে। আমি নিজেও ফলের চাষ করছি, ওই যে আমার পেয়ারা গাছে ফুল আসছে আর কি। যাই হোক, অনেক কষ্ট করছি, অনেক টাকা মানে টাকা খুব বেশি না অবশ্য। আমি পাইকারি আনি, 50 টাকা একটা পেয়ারা গাছ, এটা খুব বড় কিছু না। আপেল গাছ আনছি, 3 গাছ আনছি, আম গাছও আনছি। থাকে না, না জায়গায় তো নাই, বারান্দার ভিতরে হয়, বাইরে লাগানোর চেষ্টা করছি। তো যাই হোক, পেয়ারা গাছ 2টা আছে, 2টাতেই ফুল আসছে আলহামদুলিল্লাহ। হবে আশা করতেছি আর কি। 2-3 বছর হয়ে গেছে আর কি, 3 বছর। বাড়িতে তো অনেক ফুল ফলের গাছ আমার হাতে লাগানো, মানুষের বাড়িতে লাগাই দিছি। ওই যে কালকে একজনের সাথে কথা বললাম, আমাদের গ্রামে অনেকগুলো গাছ লাগাই দিছি, প্রায় 20টা। বলছে হ্যাঁ মামা, ভাগনা হয় আর কি, ফুফাতো বোনের ছেলে। হ্যাঁ মামা, গাছে ফল আসছে। যাই হোক, অসংক্ষেপে কথা বলছে, অসুস্থ আর কি। সেটা একটা আনন্দ। আমি খাই বা না খাই সেটা বড় কথা না, বাচ্চারা খাবে, এটাই মনের আনন্দ আর কি। যাই হোক, সো বলতেছি যে এটা তো, ওরা তো আর ওদের যে মানে খাবারের কথা বলছিলাম, ইরানে কখনোই খাবার অভাব হবে বলে আমি মনে করি না। প্রচুর মিনারেলস আছে, যেগুলো রেয়ার আর্থ বলে আর কি, দুষ্প্রাপ্য খনিজ পদার্থ, যেগুলো এই সমস্ত কম্পিউটার, ল্যাপটপ এগুলো প্লেনের ওগুলোতে লাগে আর কি, জাস্ট আইটি সিস্টেমে লাগে আর কি। সেটা প্রচুর আছে ওদের। সো ওরা কি এতটুকু বুদ্ধি নাই? ওদের বুদ্ধি আছে বলেই তো ওরা টিকে আছে। আর আমেরিকা তো একটা মোটা মাথার লোক। আমি বলবো যে আসলে এরা এতটাই দেমাকি, এতটাই অহংকারী যে আমি শুধু দেখতে চাই যে আসলে এই যুদ্ধটার এন্ড কি। আমি আপনাদেরকে বলে রাখলাম, এই যারা আমার দর্শক, বাচ্চারা, বাবারা, ইউ আর লাকি এনাফ যে আমি তো বলছি, আমার সারা জীবনে যা আমি দেখি নাই, সারা জীবনে যা শুনি নাই, সারা জীবনে যতটা বুঝি নাই, এই বয়সে এসে এই 1, 2, 5, 7, 10, 15 বছরে সেটা বুঝে গেছি যে আসলে জুলুমের তো একটা শেষ আছে। আমি যদিও পারিবারিকভাবেই দেখছি জুলুমের যে একটা শেষ আছে তার। আর এই রাষ্ট্রের যে ইদানিং এই যে ঘটনাগুলো ঘটলো, এবং এই যে মিথ্যাচার, 24 ঘন্টা মিথ্যাচারের পরিণতি কখনোই ভালো হতে পারে না। আমেরিকাও ঠিক, ওই গোয়েবেলস ছিল হিটলারের প্রচার মন্ত্রী, ও বলতো যে 100 বার একটা মিথ্যা কথাকে উপস্থাপন করো, তখন মানুষ এটা বিশ্বাস করে যাবে যে না, এটাই সত্যি ঘটনা। সেই গোয়েবেলসকে এখন হার মানায় সারা পৃথিবী চলতেছে একটা মিথ্যার রাজত্ব, একটা ভণ্ডামির রাজত্ব আর কি। এখানে এখানে কোথাও নাই। মিডল ইস্টের এই রাষ্ট্রগুলা বলতেছে খুব ভালো, কিন্তু ওরা বিপদে পড়লে আর কি জাস্ট পাছার মধ্যে চুমাইতেও দ্বিধা করে না আর কি। তো ওরা তো তাই করছে। ওদেরকে তো ওরা সব মানে, এটা ভাবতেও কষ্ট লাগে যে কতগুলো মুসলিম দেশ, তাদের ক্ষমতা আছে, এতটুকু বোঝে না, এতটুকু নির্বোধ, এতটুকু অসভ্য, এতটুকু অশিক্ষিত এইগুলা, যে আমরা আসলে সব ওই ক্ষমতার কাছে সব কিছু অন্ধ হয়ে যায়। ওদের তো ক্ষমতা জানে, ওরা তো রাজতন্ত্র, ওরা তো গায়ের জোরে ওদেরকে বসাই দিয়েছে, ওদের তো জনসমর্থন নাই আসলে। যার জন্য ওরা একটু মানে ওই যে ছায়া দেখলেও ভয় পায় আর কি, রাত্রেবেলা একটা কোনো কিছুর মনে করে বোধহয় অশরীরী কিছু আছে, কারণ সে তো অন্যায় করে, তারা তো জালিম জুলুম, ভালো মানুষ না, মরতে ভয় পায়, খুবই মরতে ভয় পায়। আর কোনো বিশ্বাসী মানুষ তো মরতে ভয় পায় না। তো বলছে তো মারা তো যাবোই, যে কোনো সময় মারা যাবো, তো শহীদ হতে পারলে তো আরো ভালো। সো ইরানিরা তো শহীদের তামান্নায় তারা মরার জন্য উদ্গ্রীব। দেখলাম তেহরানে হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় বাজার করতেছে, হাট করতেছে, মিছিল বের করতেছে, দিবস পালন করতেছে। আর ওরা তো বাংকারে লুকায়, বোমার একটা সাইরেন বাজলেই সাইরেন বাজায় সজাগ করে, তোমরা এখন বাংকারে যাও, বাংকারে যাও, তাড়াতাড়ি দৌড়ো। ইরানিরা তো সাইরেন বাজায় না, বাজায় ইরানিরা সাইরেন? না, বাজায় না, দেখি নাই কোনো জায়গায় কোনো যে ইরানি তেহরানে সাইরেন বাজতেছে ওদের আক্রমণের মুখে। যাই হোক, এই যে কে জিতবে সেটা একদিক দিয়ে ফয়সালা হয়ে গেছে যে ইরান, বলছি তো ইরান তো জিতেই গেছে, এ যাবৎ তো ইরান জিতেই আছে। আসুক ল্যান্ড ফোর্স নামুক, দেখি যুদ্ধটা কোন দিকে করায়। আর সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ তাআলা কোরআনে বলছে অহংকারীদের পতন, অহংকারীদের সাথে স্রষ্টা নাই। আমি একটু দেখাচ্ছি কি বলে পবিত্র কোরআনে অহংকারীদের বিষয়ে। আসেন, সূরা বনি ইসরাইলে কি বলতেছে, আয়াত নম্বর 37, তুমি পৃথিবীতে দম্ভবরে পদচারণা করো না। কি বলছে? দম্ভবরে পদচারণা করো না। আর ট্রাম্পের দিকে তাকাবেন,
ট্রাম্পের কথাবার্তা শুনবেন, তার পোশাক, তার অঙ্গভঙ্গি, তার চেহারা, শব্দচয়ন সবকিছু মিলাই দেখবেন দম্ভ ফেটে পড়তেছে। আর ইরানের আয়াতুল্লাহ খোমেনি যখন কথা বলতো, বা এই যে আরাকচি যখন কথা বলে, ওদের চেহারায় কি দম্ভ ফেটে পড়ে? আর আমাদের দেশে দু একজন ছিলেন, তাদের দম্ভ, তাদের অহংকার, তাদের বাচনভঙ্গির সাথে শব্দচয়ন। তুমি তো কখনোই জমিনকে বিদীর্ণ করতে পারবে না। পারবে? এই জমিন ফুটো করে ওই পর্যন্ত চলে যেতে পারবে? ট্রাম্পের 14 গোষ্ঠী পারবে? আরেকদিন তো বলছি, তুমি কি এই যে পৃথিবীর সীমানা ছাড়াইয়া যেতে পারবে? মঙ্গলে যাইতেই তো পালপিটেশন শুরু, তারপরে তো বলছি এখানে তো এখন তো বলতেছে মাল্টিভার্স, ইউনিভার্স না, এই মহাবিশ্বে কত গ্রহ নক্ষত্র আছে, সেখানে যেতে পারবে? মানুষের কারো সাধ্য হবে কোনোদিন? মানুষ কত বছরই বাঁচবে, কতকাল চেষ্টা করবে? এনিওয়ে, সো এটা আল্লাহর সাবধান বাণী। বলছে জমিনকে বিদীর্ণ করতে পারবে না, এবং উচ্চতায় কখনোই তুমি পর্বত সম হতে পারবে না। কতটা বাস্তব উদাহরণ! আমার হাইট 5 ফুট 10 ইঞ্চি, 6 ফুট হোক 7 ফুট হোক, তো হিমালয়ের সমান 29,000 ফুটের সমান কোনো মানুষ নিজেকে ওভাবে বানাতে পারবে? কিসের অহংকার, কিসের দেমাগ? কতক্ষণ বেঁচে থাকবো? কতটা শক্তি আমার? যদি আল্লাহ তাআলা যদি এই বাতাসের অক্সিজেন বন্ধ করে দেয় বা কোনো অবস্থাতে বন্ধ করে যায়, করোনার সময় কি হয়েছিল? ওই ইলন মাস্কের, বলছি তো আমি আমার একটা এক্স একটা অ্যাকাউন্ট আছে, তো আমি মাঝে মধ্যে বলছি মানি ক্যান বাই এভরিথিং। তো আমি বলছি যে মানি কি আবহাওয়া চেঞ্জ করতে পারে? সুনামি ঠেকাতে পারে? মানি কি মৃত্যু ঠেকাতে পারে? অনেকেই যারা বুঝমান তারা আবার প্রশংসা করে, লাইক দেয়, আবার অনেক একটু অখুশিও হয় আর কি। যাই হোক, এটা একটা আয়াত। আর একটা আয়াতের কথা বলি, সূরা লুকমান আয়াত 18, আর তুমি অহংকার বশে মানুষকে অবজ্ঞা করো না। এই যে ট্রাম্প বলে আমার পাছার মধ্যে চুমায়, কথা বলে বাদশাদের বলতেছে, বলার কারণও আছে, চুমায় তো, এটাই তো বাস্তবতা। ও তো মিথ্যা কথাও বলে নাই একদিক দিয়ে এটা, কিন্তু এভাবে ওদের কাছ থেকে তো বিলিয়ন বিলিয়ন ডলারও নিচ্ছে। মানে এই যে দ্বিচারিতা আর কি। তো বলছে যে কি বলছে, তুমি অহংকার বশে মানুষকে অবজ্ঞা করো না, এবং পৃথিবীতে গর্বভরে বিচরণ করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক গর্বকারীকে ভালোবাসেন না। শিক্ষণীয় বাবা, কোরআন পড়তে বলছি, কিছু শেখার আছে। দম্ভ ভালো না। কি আছে আমার দম্ভ করার? আমি কতটা করতে পারি মানুষের জন্য? দম্ভ অহংকার থাকলে তো সেটা চারিত্রিক গুণের থাকা উচিত, সেটা দম্ভের বিষয় না। মানে তুমি ফুটাই তোলো যে তুমি কতটা বিনয়ী, তুমি কতটা পরোপকারী, কতটা সৎ, কতটা খোদাভীরু, কতটা ন্যায়পরায়ণ, কতটা আদর্শবান। এটাই হতে পারে মানুষের, মানে জাস্ট কিছু দেখাবার বা গর্ব, ঠিক আমি বলবো না এটা আর কি, জাস্ট নিজেকে ফুটাই তোলার। দেমাগ ভালো না, অহংকার ভালো না। আরো আছে আয়াত 35, মুমিন কি বলছে 35-এ, যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে, তাদের কাছে কোনো প্রমাণ না থাকলেও তাদের এ কাজ আল্লাহ এবং যারা ঈমান এনেছে তাদের কাছে অত্যন্ত ঘৃণিত। এরপরেই এরূপেই আল্লাহ মোহর মেরে দেন প্রত্যেক অহংকারী স্বৈরাচারী ব্যক্তির অন্তরের উপরে। আসলে ওদের বিবেক মোহর মারা, মানে সিল মারা থাকলে, বন্ধ থাকলে একটা জিনিস, তো সেটার তো কোনো, আমার এখানে যদি মোহর মেরে দেয়, সিল মেরে দেয় চোখে, আমি তো কিছু দেখবো না। সুতরাং এটাকে ওটাকে আবুল তাবুল যা খুশি তাই বলবো আর কি। তো এই তাদের বিবেক বুদ্ধি মোহর মারা, তারা আসলে ডানে বামে কিছু দেখে না। যেমন এই ট্রাম্প, এদেশেও ছিল একজন, আবার এদেশে আর একজন আসছে, উনিও মানে শুরুতেই দেখতে চাচ্ছেন না। উনি এই কাকে গুপ্ত বলে, কাকে সুপ্ত বলে। আবার কালকে দেখলাম যে মুক্তিযুদ্ধ এখন হয়ে গেছে জনযুদ্ধ, কয়দিন পর আবার কি যুদ্ধ হয়, এই মুক্তিযোদ্ধাদের লিস্ট পাল্টায়, এই সংবিধান একেবারে
মানে মাথার তাজ, কোরআনের জায়গা স্থান নিচ্ছে সংবিধান এখন দেশে। এই আর কি, জাস্ট যাই হোক, বাদকে বাদ কথা এসব। সো কে জিতবে, ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধে দেখার বিষয়। সো আমি চাচ্ছি যে যুদ্ধটা অন্তত 50 দিন চলুক। মানুষ কেন এত ইরান তো বলতেছে না যে আমরা এই নেগোসিয়েশন চাচ্ছি, সিজফায়ার চাচ্ছি, দেখার বিষয়। আপনারাও দেখেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।